This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে ব্যারাকপুরে ফের শুট আউট জনবহুল চিড়িয়া মোড়ে যুবককে গুলি। আরো বিস্তারিত জানবো অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের সহকর্মী অনন্ত। কোথায় হয়েছে, কখন হয়েছে? দেখো, এই কিছুক্ষণ আগে ইমদাদের বাড়ির সামনেই নাকের ডগাতেই পুলিশ কমিশনারেটের অফিসের নাকের ডগাতেই পর গুলি দৌড়াও। একটি গুলি ইমদাদের বুকে লাগে, তার অবস্থা সংকটজনক। তাকে নিয়ে যাওয়া হয়েছে ব্যারাকপুর বিএনএস হসপিটালে, সেখান থেকে স্থানান্তর করা হয় কলকাতার এক বেসরকারি নার্সিং হোমে। আতঙ্কিত এলাকাবাসী, আতঙ্কিত গোটা পরিবার। তবে এই ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ব্যারাকপুর সিএসপি অফিসের গোডাউনের মধ্যেই তাকে গুলি করে দুষ্কৃতীরা। আচ্ছা, এই মোহাম্মদ ইন্দাজ যাকে গুলি করা হয়েছে তার পরিচয় সম্পর্কে এখনো পর্যন্ত কি জানা গেছে? দিন খাওয়া মানুষ। পুরনো পুলিশ সূত্রে যেটা জানতে পারছি, পুরনো শত্রুতার জেরেই তাকে গুলি করে দুষ্কৃতীরা। পরিবারের অভিযোগ, অর্থাৎ ইমদাদের মায়ের অভিযোগ, যে এলাকারই এক যুবককে বাঁচিয়েছিল তাকে মেরেছিল দুষ্কৃতীরা। কেন তাকে বাঁচালো, সেই শত্রুতার জেরে ইমদাদকে গুলি করে। অনন্ত, একেবারে ব্যারাকপুর কমিশনারেট থেকে ঢিলছোড়া দূরত্বে এই ঘটনা, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তো উঠবেই। একদম আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠবেই। কেননা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের শুধু অফিস নয়, ডিসি নর্থের অফিস রয়েছে এবং মহিলা থানা রয়েছে। সেই নাকের ডগায় চারিদিকে পুলিশের ঘেরা, তার মধ্যে কি করে ইমদাদকে গুলি করলো দুষ্কৃতীরা এবং অবাধে পালিয়ে গেল, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। কতজন দুষ্কৃতী ছিল, কিসে এসেছিল? 4 জন দুষ্কৃত ছিল বলে জানা যাচ্ছে। পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। পুরনো শত্রুতার জেরেই এই গুলি বলে ঘটনা পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি। অনন্ত, কোন দিক থেকে এসেছিল, কোন দিকে পালিয়ে গেল কিছু জানা গেছে এখনো? সরাসরি এসএন ব্যানার্জি রোড হয়ে পাইপ রোডে ঢোকে। যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে পাইপ রোডে। সেই পাইপ রোড দিয়েই আবার তারা পালিয়ে যায়। যেখান দিয়ে পালিয়ে যায় চারিদিকেই কিন্তু পুলিশের অফিস রয়েছে, পুলিশের দপ্তর রয়েছে, তার মধ্যে দিয়েই পালিয়ে গেল। দেখো, আমি যদি বুঝি যেটা বলি, যে স্থানে ঘটনা তার থেকে 50 ফুট দূরে রেডিয়াস যদি আমি ধরি, চারদিকেই রয়েছে এসিপি অফিস, রয়েছে মহিলা পুলিশ থানা, রয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, রয়েছে এসডিও অফিস, রয়েছে ব্যারাকপুর আদালত, রয়েছে ব্যারাকপুর ডিসির অফিস। কেন এই ঘটনা ঘটলো, কত বড় বাড়ন্ত দুষ্কৃতীদের, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। মানে প্রশাসনিক দপ্তর দিয়ে ঘেরা একটি জায়গায় নির্দ্বিধায় দুষ্কৃতীরা আসছে, একজনকে গুলি চালিয়ে বেরিয়ে যাচ্ছে। একদমই সেই ঘটনা। নজর থাকবে অনন্ত। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি আমরা। ব্যারাকপুরে ফের শুট আউট জনবহুল চিড়িয়ামোড়ে যুবককে গুলি। চিড়িয়ামোড়ে যুবককে গুলি করা হয়েছে ব্যারাকপুর কমিশনারেট থেকে, যার দূরত্ব একেবারে ঢিলছোড়া। বাইকে এসে মোহাম্মদ ইন্দাজ নামে এক যুবককে 2 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। 4 জন এসেছিল বাইকে করে, যেমনটা জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে গুলিবিদ্ধ যুবক। দুষ্কৃতীর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। প্রশ্ন উঠছে, ব্যারাকপুর কমিশনারেট থেকে ঢিলছোড়া দূরত্বে যে জায়গা প্রশাসনিক ভবন দিয়ে ঘেরা রয়েছে, সেখানে এই রকম ভাবে দুষ্কৃতীরা গুলি চালানোর সাহস কোথা থেকে পায়? এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি আমরা। অনন্তর কাছে আবারও যাবো। অনন্ত, এখনো পর্যন্ত কি আপডেট, তদন্ত কিভাবে শুরু করেছে পুলিশ? অনন্তর সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি, ব্যারাকপুর আছে, ব্যারাকপুরেই সেখানে ফের শুট আউট জনবহুল চিড়িয়া মোড়ে যুবককে গুলি। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে গুলি। যেমনটা আমরা জানতে পেরেছি, বাইকে করে 4 জন দুষ্কৃতী এসে এই যুবককে গুলি করে এবং উদ্দেশ্য হয়তো গুলি করাই ছিল, কারণ যে পথে তারা এসেছিল ঠিক সেই পথেই তারা পালিয়ে যায়। এখন প্রশ্ন উঠছে, কি করে যেই এলাকা প্রশাসনিক দপ্তর দিয়ে মোড়া রয়েছে সেই এলাকা গুলি চালানোর সাহস পায় দুষ্কৃতীরা? অনন্তর কাছে আবারও যাবো। অনন্ত, তুমি যে জায়গার কথা বলছো সেখানে ডিজিটাল এভিডেন্স সংগ্রহ করা খুব একটা সমস্যা বলে পুলিশের মনে হবে না? অনন্ত, হ্যাঁ, পুলিশ তদন্ত কিভাবে শুরু করেছে? দেখো, পুলিশের ডিসি থেকে আরম্ভ করে সমস্ত অফিস যারা আধিকারিক আছে তারা কিন্তু এসেছেন, এসে তারা কিন্তু তদন্ত শুরু করেছেন এবং এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি এবং যারা গ্রেপ্তার, যারা এই ঘটনার সাথে যুক্ত, তাদের খোলে তল্লাশি চালাচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট টিটাগড় থানা। যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে টিটাগড় থানার আন্ডারে। তবে এই ঘটনা কিন্তু যথেষ্টই বাকরুদ্ধ এলাকার বাসী এবং ইমতাজের পরিবার।
তবে কেন এমন ঘটনা ঘটলো, ইমতাজকে কেন তারা টার্গেট করলো, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং তার পরিবার বলছে এলাকার এক যুবককে ইমতাজ বাঁচিয়েছিল, তার প্রতিশোধ এরা এই যে অপোজিট যে দুষ্কৃতী রয়েছে তারাই এই প্রতিশোধ নিল। দেখো, পুলিশ দুষ্কৃতীদের মধ্যে ঝামেলা বলে ঘটনা বলছেন ঠিকই, কিন্তু এই ঘটনার মধ্যে যে একটা ব্যক্তিগত শত্রুতা ছিল সেটা কিন্তু স্পষ্ট। দেখো, অনন্ত 2 রাউন্ড গুলি চলেছে বলে আমরা খবর পাচ্ছি, তুমি সেটা জানাচ্ছিলে, কোথায় গুলি লেগেছে এই ইমদাজে? ইমদাদের বুকে গুলি লেগেছে, ইমদাদের বুকে গুলি লেগেছে, তার অবস্থা আশঙ্কাজনক। তবে তাকে এখন কলকাতা বেসরকারি নার্সিংহোমে স্থানান্তর করা হয়েছে। এই মুহূর্তে আমার সাথে ইমদাদের মাও রয়েছে, মার সাথে আমি কথা বলছি। ইমদাদের মা যেটা জানালো যে ইমদাদ ঘর থেকে বেরিয়েছে ঠিক 3:30-র সময় এবং তারপরে সে এই ঘটনা ঘটে এবং এই ঘটনা ঘটার পরেই কিন্তু তারা এলাকার বাসিন্দারা তাকে নিয়ে যায় সঙ্গে সঙ্গে। অনন্ত একটু থামাচ্ছি তোমাকে, সঙ্গে থাকো তুমি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, শুভজিৎ রয়েছে। অরিন্দম বাবু, আমরা যে খবর ব্রেক করলাম, অনন্ত যে খবর দেখাচ্ছে আমাদের সহকর্মী ব্যারাকপুর থেকে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে সেখানে একাধিক প্রশাসনিক অফিস রয়েছে, সেইখানে দিনের বেলায় বাইকে করে 4 জন দুষ্কৃতী এসে এক যুবককে বুকে গুলি করে, 2 রাউন্ড গুলি চললো। কোথায় গিয়ে দুঃসাহসটা পৌঁছেছে? দেখুন, ব্যারাকপুরে যে কমিশনার মিস্টার অলোক রাজুরি, আপনি জানেন তো, অত্যন্ত দক্ষ পুলিশ অফিসার, কিন্তু দেখুন ওনার উপস্থিতিতে আজকে কিভাবে একের পর এক ক্রাইমগুলো হচ্ছে। মানে ক্রিমিনাল যারা, তাদের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে যে আগামীর ভোটে যে যত গুলি করতে পারবে, হত্যা করতে পারবে, তাদের পজিশন বেশি হবে। আমি অবাক হয়ে যাই যে কিভাবে এত সাহস পায় এই কারণেই যে কোনো আইনের শাসনই এবং নিরপেক্ষ তদন্ত হচ্ছে না এবং আসল আসামি ধরা হচ্ছে না। আর্মস অ্যামুনিশন যেগুলো আছে, প্রচুর পরিমাণে আর্মস অ্যামুনিশন, এই আর্মস অ্যামুনিশন যে কটা দেখাচ্ছে এগুলো হচ্ছে কি আনক্লেম বিভিন্ন জায়গায়। আসল অপরাধী এবং যারা সাপ্লাই করছে তাদেরকে ধরা হচ্ছে না, রুটকে ধরা হচ্ছে না, এটাই হচ্ছে কি তার ফল। অতএব আগামী দিনে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে আর কদিন পরে যদি আজকে অ্যাডমিনিস্ট্রেশন যদি আজকে প্রিভেন্টিভ মেজার না নেয় তাহলে থানা আক্রান্ত হয়ে যাবে, এইটুকু আপনাকে বলে দিচ্ছি। ধন্যবাদ। আমরা কথা বললাম অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। অনন্তর কাছে আবারও যাব। অনন্ত, মাঝে মধ্যেই তো রাজনৈতিক কারণে এই ব্যারাকপুর চত্বর উত্তপ্ত হয়ে ওঠে, এর নেপথ্যে কোনো রাজনৈতিক কারণ রয়েছে এখনো কিছু জানা গেছে? দেখো, এটা যা দেখতে পেলাম বা যা শুনতে পারলাম বা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে এলাকা দখলের লড়াই। হাইট রোডের দখল কার হাতে থাকবে, সেই দখলের লড়াইকে কেন্দ্রই করে কিন্তু দুজনের গুলি ঘটনা। এর আগে যে অর্থাৎ ইমদাদের লোকজনকে মেরেছিল তার অপোজিটের পার্টি, এবার তারাই আবার ইমদাদকে গুলি করলো। ইমদাদকে গুলি করে বুঝিয়ে দিল যে এইখানে তার এলাকার তার দখল তার নেই তাদের হাতে। দেখো, এই ঘটনায় কিন্তু যথেষ্টই কিন্তু এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, যেহেতু এই ঘটনায় পুলিশের নাকের ডগায়, অর্থাৎ যেখানে ডিসি অফিস, যেখানে এসবি অফিস, যেখানে রয়েছে সিসি অফিস, তার মধ্যে তার নাকের ডগায় ঘটনা, এটা তো একদম সত্যি একটা মানে বিচার্য বিষয় এবং সেটা একটা আতঙ্কের বিষয়। মানে অনন্ত, তুমি যে কথা বলছিলে যে এলাকা দখলের লড়াই, তার মানে যে গুলিবিদ্ধ যুবক মোহাম্মদ ইমদাজ, তার ব্যাকগ্রাউন্ডটা কি? দেখো, ইমদাদ এখানে অ্যাকচুয়ালি দিন আনা দিন খাওয়া বাড়ির লোকের দাবি। পুলিশ কিন্তু যেটা বলছে যে দুজনেই কিন্তু এলাকা দখলের লড়াই, আর এলাকার দখলের লড়াইকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনা। সঙ্গে থাকা অনন্ত, এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি আমরা। ব্যারাকপুরে ফের শুট আউট, চিড়িয়া মোড়ে এক যুবককে গুলি। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে গুলি। বাইকে করে এসে মোহাম্মদ ইমদাজ নামে এক যুবককে 2 রাউন্ড গুলি চালায় 4 জন দুষ্কৃতী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। অর্জুন বাবু, শুভজিৎ রয়েছে। অর্জুন বাবু, যেখানে গুলি চালানো হয়েছে একেবারে ঢিলছোড়া দূরত্বে, সেখানে পুলিশ কমিশনারেটের অফিস, আপনি খুব ভালোভাবে ভৌগোলিক অবস্থানটা জানেন, সেখানে চারিদিকে প্রশাসনিক ভবন রয়েছে, তার মধ্যেও 4 জন দুষ্কৃতী আসছে। একজন যুবককে রীতিমতন গুলি করা হচ্ছে বুকে। অর্জুন বাবু, এই পুলিশ তো কিছুদিন আগে আপনাকে ডেকে পাঠিয়েছিল অন্য একটা কারণে, সেই পুলিশের নাকের ডগায় গুলি। আমি তো আগেও বলেছিলাম এই পুলিশ কমিশনারেট যে আছে এটা হলো দলদাস। এ শুধু টাকার পয়সা যে মানুষগুলো থেকে নিয়ে সিকিউরিটি প্রোভাইড করে, ওই ক্রিমিনালদেরকে সিকিউরিটি দেয়, ক্রিমিনালদেরকে হেল্প করে। ওই পুলিশ কমিশনারেটের সামনেই আপনি জানেন একটা সোনা দোকানে বাচ্চা ছেলেকে খুন করে দেওয়া হয়েছিল। তো ওখানে তো গুন্ডারাজ আছে। পার্থভৌমিক যে বলতো না কি গুন্ডারাজ শেষ করবো,
এই গুন্ডারাজে প্রমাণ আছে কিভাবে ওখানে গুন্ডারাজ, এই সরকারের পুরোটাই গুন্ডাদের হাতে চলে গেছে। এই সরকারের ক্রিমিনালদের হাতে আছে, আর পুলিশ চুপচাপ বসে তামাশা দেখছে। কেন? যদি তার পরিচয় জিহাদি হয়ে যায় তাহলে আর পুলিশ তাকে বলে না, টুপি পরলে মোটরসাইকেল ধরে না, এইসব হবে। এখন ব্যারাকপুরে কেন সারা বাংলায় একই কাজ কথা হচ্ছে, পুলিশকে মেরে ক্রিমিনাল নিয়ে চলে যাওয়া হচ্ছে। তো ব্যারাকপুর তো আছেই, আপনি জানেন ব্যারাকপুরের অবস্থা কত খারাপ করে দেওয়া হয়েছে এই 13 বছরে 14 বছরের মধ্যে। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর সঙ্গে। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি আমরা। অন্যান্য খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। বাঘাযতীন কামারহাটি থেকে ট্যাংরা শহর জুড়ে তাসের ঘর, ক্রিস্টোফার রোডে ফিরল বাঘাযতীনের স্মৃতি। কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বহুতল হেলে বিপত্তি, এখনো বাড়ির ভিতরে নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি। গতকাল কামারহাটিতে বাড়ি উঁচু করতে গিয়ে হেলে যায় বহুতল, বারবার বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটছে। নজরদারির অভাব কেন? গোড়ায় কি কোনো গলদ থাকছে? পুরসভার ভূমিকায় জমছে ক্ষোভ। ট্যাংরার হেলে পড়া বহুতলটি ভাঙার নির্দেশ পুরসভার তরফে। বহুতল ভাঙার নির্দেশ পেতেই তৎপর পুরসভা। বহুতল খালি করার জন্য মাইকে প্রচার করা হচ্ছে পুরসভার তরফ থেকে। কলকাতা পুলিশ তথা ট্যাংরা থানার পক্ষ থেকে এবং পৌরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে যে আপনারা সকলেই অবগত যে এই যে দুটো বাড়ি এখন হেলে আছে, বিপজ্জনক অবস্থায় আছে। এই দুটো বাড়ি থেকে যতটা সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব এখানকার বাসিন্দারা বাড়িটাকে খালি করে দেবেন, এটাই অর্ডার হয়েছে। যতটা সম্ভব যত তাড়াতাড়ি কালকে থেকে এই বাড়িটা ভাঙার ব্যবস্থা করা হবে, সেটাই অর্ডার আছে। আপনারা যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটাকে খালি করবেন। কলকাতা পুলিশ তথা ট্যাংরা থানার পক্ষ থেকে এবং পৌরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে এই দুটো বাড়ি বিপজ্জনক অবস্থায় হেলে আছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এই কারণে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িটাকে খালি করে দিন, এটাই অর্ডার হয়েছে পৌরসভার পক্ষ থেকে। আপনারা যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি খালি করবেন, কালকে থেকে এটা ভাঙার প্রসেস শুরু হবে। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুশোভন, দেখো বাড়িটা নির্মীয়মান, এখন প্রশ্ন উঠছে পুরসভার আইন মেনে ঠিকঠাক সামগ্রী দিয়ে কি এই বাড়ি তৈরি করা হচ্ছিল? 1, 2 নম্বর, খেসারত কাদেরকে দিতে হচ্ছে এক একটা জায়গায়? আম জনতাকে। কম্পেনসেশনের কোনো ব্যবস্থা আছে কি পুরসভার তরফ থেকে? এখন এখনো পর্যন্ত সেটাই তারা ভাবছেন, এবং তারা যেটা সব থেকে বেশি ভাবছেন যে যদি ভাঙা হয় তাহলে তার বিকল্প ব্যবস্থা, অর্থাৎ তারা রাত্রি কোথায় কাটাবেন সেটা এখন তাদের কাছে সব থেকে বড় প্রশ্ন। আর তোমাকে যে বাড়িটা, এই বাড়িটার বয়স কিন্তু 1 বছর 7 মাস, অর্থাৎ স্বাভাবিকভাবেই তুমি যে বাড়িটা দেখছো নির্মীয়মান বাড়ি, তার পাশের বাড়িটার কিন্তু বয়স 1 বছর 7 মাস, এবং তার মধ্যে সেটা ভাঙার কথা বলা হচ্ছে। স্বাভাবিকভাবেই যারা এখানে থাকেন তাদের বেশ কিছু সামগ্রী তারা একে একে বার করতে শুরু করেছেন। আচ্ছা, এগুলো কি বার করে নিয়ে আসলেন? না, আমি তো আনিনি, আমার মেয়ে আছে, ও মেয়ে ওই ধারে গেল। না, কি মানে ওই বাড়ি থেকে বার করলেন? হ্যাঁ হ্যাঁ, এই বাড়ি থেকে। পুলিশ বলছে বলে বলে তাই জন্য ওই বাড়ি থেকে সব সামান এখানে রেখেছে থাকার জন্য জায়গা। কোথায় যাবেন সেটাকে ঠিক করলেন? দেখুন দাদা, এরকম যদি করবে, অলরেডি তো আমরা প্যানিকে আছি, কিন্তু এইভাবে যদি কোশ্চেন জিজ্ঞেস করবে আর ইনসান স্টাববান হয়ে যাবে, মানে বুঝতে মানসিকভাবে তারা বিপর্যস্ত হয়েছে। যারা রয়েছেন আরও 2-1 সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, এই যে আপনি এই যে ঘোষণা হয়েছে, তারপর কি কোথায় যাবেন সেটা কি স্থির হয়েছে? কিছু হয়নি, আমাদের কোনো জায়গায় যাওয়ারই জায়গা নেই। মানে একটা যদি আমাদের জায়গা থাকে তাহলে তো যাবো ওটা কোথায়? সবাই মাত্র তো আজকে বলে দিলে কালকে ভেঙে দেবে, আমরা যাবো কোথায়? আর আমার এই পায়ে অপারেশন, আমি যাবো কোথায় আমি ভেবেই পাচ্ছি না। রাস্তায় ফুটপাতে বসে থাকবো? বুঝুন তো এমনি করে হয় কখনো? একটা তো অন্তত একটা তো কিছু ব্যবস্থা করে দিতে হবে। এখন কি করব? সঙ্গে দেখো সুশোভন, বুঝতেই পারছি তারা অসহায়, খুব স্বাভাবিক। সেটা দুর্গাপিতুরি লেন হোক কিংবা বাঘাযতীন, যখন মানুষ ভিটেহারা হয় তখন এই অবস্থাই হয়। একটু আগেই তারা ক্ষোভে ফেটে পড়েছিলেন, কি বলেছেন তারা শোনাই। পালিয়ে যায় আর জায়গা করে দিন। এখন জীবন সংশয় হতে পারে, এখানে যে কোনো হতে পারে, আমি অস্বীকার করছি না, কিন্তু এতগুলো মাল দিয়ে এক্ষুনি রাস্তায় গিয়ে কোথায় রাস্তায় রেখে দেবো মালগুলো নিয়ে? আর কি আমরা কি রাস্তায় ঠান্ডার সময় রাস্তায় বসে থাকবো? একটু টাইম দিতে হবে তো। আমরা বলছি নাই, আমাদের পুরো
রিপ্লেসমেন্ট টাকা দিয়ে দিক, বাড়ি কবে হবে আমরা জানি না, যার টাকা দিয়েছিলাম সেই টাকাই দিয়ে দিক, বেশি চাইছি না, আমরা যাতে অন্য বাড়ি খুঁজে নিয়ে চলে যেতে পারি। ফ্ল্যাট কিনেছি, হ্যাঁ আমাদের মা ছেলে দুজন রয়েছি, আমার মাথা ধরে একটা ছাদ দিয়ে আমরা এক্ষুনি ঘর খালি করে দেবো। প্রমোটারকে ধরুন, প্রমোটারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলেন? ফোনই ধরছে না তো। সুশোভনের কাছে আরেকবার যাই। সুশোভন, পুলিশের তরফ থেকে বলা হচ্ছে বাড়িটা খালি করে দিন, পুরসভার তরফ থেকে বলা হচ্ছে বাড়িটা ভেঙে ফেলা হবে, কিন্তু ওই বাড়িতে যারা থাকেন, আশেপাশে যারা থাকেন, তারা যাবেনটা কোথায়? তাদের জন্য কোনো ব্যবস্থা কি করা হয়েছে? কেউ কি করেছে? দেখো, এখনো পর্যন্ত সেই ব্যবস্থাটা নেই বলেই স্বাভাবিকভাবেই তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করব যে বাড়ির বাইরে যারা রয়েছেন তাদের দেখলেই বুঝবে তারা প্রচুর প্রশ্ন নিয়ে তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। তাদের একটাই প্রশ্ন যে তাহলে তারা যাবেন কোথায়। এবং স্বাভাবিকভাবে দেখো, তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি, এই যে বাড়ি, এইখানে কিন্তু অনেক বয়স্ক লোকেরা তারাও রয়েছেন। আচ্ছা, কোথায় যাবেন সেটা কি এখনো জানতে পারলেন? না, কিচ্ছু জানতে পাইনি, ওই জন্য তো বসে আছি। একটা খবর পেলে তো একটু আমরা রেডি হতে পারবো না। এই যে জমিটা, যেটা এই জমিটা তো আপনার ছিল, তারপর তো ফ্ল্যাট করতে দিয়েছিলেন, সুতরাং সেই জায়গায় যখন জমিটা ছিল তখন যে একটা ফ্ল্যাট বা একটা বহুতল করার যে একেবারে যে স্ট্রাকচার, সেগুলো কি সব ঠিক ছিল? সেগুলো কি তখন দেখেছিলেন? হ্যাঁ, সব ঠিক ছিল। আমার তো বাগান বাড়ি এটা ছিল। আমি তো দিলাম শুধু আমার এই জল ঢুকে যেত ঘরে, একদম পুরো নিচু ছিল তো বাড়িঘর, যার জন্য নষ্ট হয়ে গেছে। পরে আমি প্রমোটারকে দিই। যখন এই ঘটনা ঘটলো প্রমোটারকে জিজ্ঞাসা করলেন যে কেন হঠাৎ করে বাড়িটা হেলে পড়লো? না, তা তো আর এত কথা হয়নি। উনি বলে আমি সব জানি, কোনো চিন্তা করতে হবে না, আমি ব্যবস্থা নেব। তখন ভাবলাম ঠিকই করবে, এই যে এত দূর দাঁড়িয়ে গেছে কিচ্ছু জানি না। আপনার বাড়িটা তো 1 বছর 7 মাস হলো, পাশের যে নতুন বহু যেটা হয়েছে নির্মীয়মান, সেটা কতদিন হলো? ওইটা এখনো কমপ্লিট হয়নি, 1 বছরও হয়নি মনে হয়। কিন্তু আমি একে জোর গলা এখন বলবো, আমি ক্ষিপ্ত হয়ে গেছি। এই বাড়ির জন্য আজকে আমার বাড়ির ক্ষতি। রাস্তা ছাড়িনি, দেখুন না, গলিটায় যান, পথে বসেছি ওদের জন্য। এই বাড়িটা একদম, এই বাড়ির জন্য আমার বাড়ির ক্ষতি হয়ে গেল। না, আমার বাড়ি খুব ভালো বাড়ি ছিল। মানে আপনি বলছেন দুটো বাড়ির মধ্যে যে দূরত্ব রাখা দরকার সেটা নেই? এই দূরত্বটা নেই। এইটুকুনি রাস্তায় কখনো দূরত্ব হয়? মাটি খোঁড়াতেই তো আমার বাড়ি আলগা হয়ে গেল, তখনই তো আলগা হয়ে গেল আমার বাড়ি, নাহলে এতদিন তো কিছু হয়নি। দেখো, তোমাকে ঠিক এই জায়গাটাই দেখানোর চেষ্টা করব। এই যে বহুতল, যে কথাটা তুমি এতক্ষণ শুনলে, এই যে বহুতল, এই বহুতলটা মূলত 1 বছর 7 মাস তার বয়স। আর তার পাশের যে বহুতল যেটা রয়েছে, এই যে তোমাকে বোঝানোর চেষ্টা করছি, এইটা হলো 1 বছর 7 মাস তার বয়স। এবং এই 1 বছর 7 মাস যখন এর বয়স, এইটা কিন্তু এখনো নির্মীয়মান প্রায় 1 বছরও হয়নি। অর্থাৎ যেটা এই বাড়ির এই জমির যিনি মালিক, তিনি যেটা বলছেন যে এই বহুতলটা হওয়ার ফলেই কিন্তু সমস্যা হয়েছে। তুমি যেখানে দাঁড়িয়ে আছো, এখান থেকে যেটা আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি, মানে ওখানে একজন মানুষের দাঁড়ানোটাও তো রীতিমতন সমস্যার। তুমি তো দাঁড়াতেই পারছো না ঠিকঠাক, মানে এতটুকু গ্যাপও নেই আর কি। একেবারেই দেখো, আমি তোমাকে সেটাই দেখানোর চেষ্টা করছি। দেখো, আমি যদি একটি বহুতলে পুরোপুরি যদি দাঁড়িয়ে যাই, আমার হাতের দূরত্ব দেখো, এই দেখো, তুমি নিজে দেখতে পাচ্ছ ক্যামেরার মাধ্যমে যে যতটা আমি দেখানোর চেষ্টা করছি যে বাড়ির মধ্যে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির ডিস্টেন্স কতটা। এইটা হলো পুরনো বাড়ি, 1 বছর 7 মাস, আর এই বাড়িটা নির্মীয়মান বাড়ি। এবার আমি একটু একটু করে এগোই, এইভাবে হাত দিয়ে এগোচ্ছি। এই দেখো, তুমি দেখো বাড়ির গ্যাপটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করছে। স্বাভাবিকভাবেই এই যে বাড়ির গ্যাপ, এবার আমি মিডিলে চলে এসেছি। এই দেখো, এইবার দেখো, আমি ওইখানে দাঁড়িয়েছিলাম, এইখানে দেখো আমার হাত কিন্তু ওখানে ঠেক ছিল না দেওয়ালে, এইখানে কিন্তু দেওয়ালে ঠেকে গেছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই যেই দূরত্বর কথা ইঞ্জিনিয়াররা বলে, সাধারণ মানুষ পর্যন্ত জানে, এই দূরত্ব কিন্তু এখানে কোনোভাবেই নেই। স্বাভাবিকভাবেই তোমাকে এবার ওপরের অংশ দেখানোর চেষ্টা করছি, এটা হলো নিচের একেবারে ওপরে। যদি কোনো ব্যক্তি ছাদে চলে যায়, তাহলে এই ছাদ থেকে ওই ছাদে যাওয়ার জন্য কোনো রকম মই বা কিছু ব্যবহার করতে হবে না, চলে যাবে তো স্বাভাবিকভাবেই। আবার একই জায়গায় যদি নিঃসন্দেহে হেঁটে হেঁটে চলে যাবে। অর্থাৎ দুটো বাড়ির মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব নেই। অর্থাৎ এই যে দূরত্ব নেই, তুমি জানো যে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা কিন্তু বারবার বলেন যে বাড়ি যখন তৈরি হয় তখন কিন্তু বাড়ির ভিত এবং দুটো বাড়ির দূরত্ব এবং দুটো বাড়ির মধ্যে ঠিকঠাক যাতে নির্মাণ করা যায়, এবং সেই বিষয়টাও মাথায় রাখতে হয়। অর্থাৎ এইখানেও ধরি, এইখানে কিন্তু কোনোভাবে দূরত্ব নেই।
এই জন্যই যিনি এখানকার যিনি জমির মালিক তিনি বলছেন তার যে বাড়ির যেটা তৈরি হয়েছিল, তিনি যে জমি দিয়ে একটা ফ্ল্যাট তৈরি করতে বলেছিলেন প্রমোটারকে, তার দাবি যে এটা ঠিক ছিল, কিন্তু এই বাড়িটা তৈরি হতেই সমস্যা তৈরি হয়েছে। এবং যেটা আরো সমস্যা সেটা হলো যে ন্যূনতম দূরত্ব, এই দূরত্বটাই নেই। অর্থাৎ কিভাবে এটা হলো, যদিও সেটা তদন্ত সাপেক্ষ বিষয়, পুরসভার নজর রাখো স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শোনাই একবার। ভেঙে ফেলাই উচিত আমার যতটা সম্ভব মনে হয়, কারণ ইনসিডেন্ট কখন কি হয়ে যাবে, ওখানে বয়স্ক বৃদ্ধ মা বাবারাও অনেকে আছে, তো ভেঙে ফেলাটাই দরকার। এটা একটা সিদ্ধান্ত হচ্ছে, হয়তো ভেঙে দিতে পারে, হয়তো। সেটা কি মনে হয়? ঠিক? হ্যাঁ ঠিক, ভেঙে ফেলা উচিত, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। পুরসভা বলছে ভেঙে ফেলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ভেঙে ফেলা উচিত, যা যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে না। এই প্রসঙ্গে কি বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, শুনুন। এলাকার কাউন্সিলর কোথাও একটা বাড়ি রিপেয়ার হবে, কোথাও একটা ইট গাঁথবে কেউ, সেখানে তারা পৌঁছে যায়, তাদের চালারা পৌঁছে যায়। আর ওই জায়গায় কোন প্রমোটার কি করেছে পরে ধরুন, আগে ওই বাড়ির নকশাকে পাস করলেন, নকশাকে অনুমোদন কারা দিলেন, কি করে বাড়িটা হলো তার সুপারভিশন কেউ থাকলো না, সে পৌরসভা হোক, পঞ্চায়েত হোক, কলকাতা কর্পোরেশন হোক, যেখানেই হোক। প্রশ্নটা হচ্ছে এলাকার কাউন্সিলর এরা মানেই একদম এরাই সর্বোচ্চ ক্ষমতাবান লোক। তিলোত্তমা কাণ্ডে এবার হাইকোর্টে দ্বারস্থ হতে চলেছে সিবিআই। বড় খবর ব্রেক করছি আমরা, সূত্রের খবর এমনটাই। সঞ্জয়ের ফাঁসির সাজার জন্য হাইকোর্টে আবেদন করবে সিবিআই। শিয়ালদা কোর্টের রায়ে সন্তুষ্ট নয় সিবিআই, নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করতে চলেছে সিবিআই, এমনটাই সূত্রের খবর। দুদিনের মধ্যে হাইকোর্টে পিটিশন ফাইল করতে চলেছে সিবিআই বলছে সূত্র।